সমস্যা আছে, তারপর হচ্ছে যে কানের সমস্যা আছে, অটাইটিস মিডিয়া, ওগুলো আসবে ইয়াতে সার্জারিতে। কানের সমস্যা, নাকের সমস্যা, গলার সমস্যা সার্জারিতে। তারপরে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা লাগবে। হ্যাঁ, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা দ্বারা কি বোঝায়? প্রস্রাবের রাস্তায় ইনফেকশন। এখন প্রস্রাবের রাস্তায় যদি ইনফেকশন হয়, কি সমস্যা নিয়ে আসবে রোগী? কে বলতে পারবে? রোগীর যদি প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয় তাহলে রোগী কি সমস্যা নিয়ে আসবে? হ্যাঁ, গুড। 1 নম্বর, রোগী আসি বলবে আমার প্রস্রাবে জ্বালা পড়া আছে। আর ঘন ঘন প্রস্রাব হয়। হ্যাঁ, আর হ্যাঁ, এটা হইতে পারে। আর হ্যাঁ, হইতে পারে। তারপর তল পেটে ব্যথা থাকতে পারে। হ্যাঁ, তল পেটে, হ্যাঁ, তল পেটে ব্যথা থাকতে পারে, তল পেটে ব্যথা থাকতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি? প্রস্রাবে জ্বালা পড়া, তল পেটে ব্যথা, আরেকটা হচ্ছে যদি বেশি সমস্যা হয় তাহলে জ্বর থাকতে পারে। হ্যাঁ, প্রস্রাবের রাস্তায় বেশি সমস্যা হলে জ্বর থাকতে পারে। এই সমস্যাগুলো নিয়ে আপনার কাছে আসবে। ঠিক আছে? তাহলে এই সমস্যাগুলো নিয়ে আপনার কাছে আসলে, তাহলে আপনি তো অলরেডি জিজ্ঞাসা করছেন প্রস্রাবে জ্বালা পড়া কয়দিন, পানি বেশি খায়নি, পানি কেমন খায়, তারপরে তলপেটে ব্যথা আছে কিনা একটু চাপ দিয়ে দেখবেন, তারপরে হচ্ছে জ্বর কত আছে মেপে দেখবেন। হ্যাঁ, দেখার পরে হচ্ছে যে ইনভেস্টিগেশন দিবেন। ইনভেস্টিগেশন কি দেওয়া যায়? ইউরিনারি, ইউরিন আর ইউরিনের রুটিন এক্সামিনেশন, মানে প্রস্রাবের পরীক্ষা, প্রস্রাবের কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এটা দিতে পারি। এটা হচ্ছে ইনভেস্টিগেশন দিতে পারি। এটা আর কিছু লাগবে না প্রস্রাবের ইনফেকশন। হ্যাঁ, আর হচ্ছে রুটিন এক্সামিনেশন। হ্যাঁ, আপনি কোথাও কাজ করেন নি, কোর্স করছেন না, আর আগে কথা যাবেন? শুধু বই পড়ে অনেক নলেজ অর্জন করে ফেলছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, মাস্টার কোন জায়গায়? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি চিকিৎসা দিব? প্রস্রাবের রাস্তায় ভালো, এখানে যেহেতু ইনফেকশন হয়েছে আমরা একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই লাগবে। হ্যাঁ, সেফেক্সিম, একজনে বলছে সেফেক্সিম। হ্যাঁ, আর সিপ্রোসিন, আর সাফিরোক্সিমও দিতে পারি। হ্যাঁ, নাইট্রোফিউরান্টোইন আছে। তবে বেশিরভাগ সেফেক্সিন, সিপ্রোসিন এই দুইটা দিলেই হয়। হ্যাঁ, এগুলো অ্যাভেলেবেল। ঠিক আছে, সেফেক্সিম অথবা সিপ্রোসিন, আমরা যে কোনো দুইটার একটা দিব। হ্যাঁ, সেফালেক্সিন, সেফালেক্সিন দেওয়া যায়, তবে সেফালেক্সিন থেকে সেফেক্সিম ভালো। সেফালেক্সিন সেফেক্সিম প্রায় সেমই, সেম ক্যাটাগরি, থার্ড জেনারেশনের ডাক, যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, সেফেক্সিম হচ্ছে যে 200-400 পাওয়া যায়। হ্যাঁ, 200 মিলিগ্রাম ডাবল ডোজ। হ্যাঁ, সকালে এবং রাতে।
সিপ্রোসিনও ডাবল ডোজ, এটা জানা আছে। স্যাফিউরোক্সিম হচ্ছে যে অনেক সময় ডাবল দেওয়া যায়, ইনফেকশন বেশি হলে 4 ডোজ, সকাল দুপুর রাত, ওই ইয়ার মতো টুক্লক্সের মতো 4 বার বেশি হলে। আর যদি কম হয় তাহলে 2 বার, বেশিরভাগ 2 বারে ইউজ করে, দাঁতের ক্ষেত্রে 4 বার। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে কি করলাম, তার ইনফেকশনটা কন্ট্রোল করলাম। তারপরে জ্বর থাকলে প্যারাসিটামল দিলাম। তারপরে যদি তার প্রস্রাবের রাস্তায় ব্যথা হয় অ্যালজিন দিলাম, অ্যালজিন, হ্যাঁ, অথবা বিসেট দিলাম। আর হচ্ছে তাকে অ্যাডভাইস দেব প্রচুর পরিমাণ পানি খাবেন, সবুজ শাকসবজি খাবেন। ইউরোম্যাক্স, ইউরোম্যাক্স হচ্ছে যে যদিও অনেকেই এই ইউটিআই ব্যবহার করে, কিন্তু ইউটিআই এর এটাতে বেসিক তেমন রুল নেই, আছে হালকা। ইউরোম্যাক্সটা মেইনলি হচ্ছে যাদের প্রোস্টেটের সমস্যা, এটা মেলের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। পুরুষদের বয়স যখন 55 অথবা 60-এর বেশি হয়, তখন একটা প্রোস্টেট একটা গ্ল্যান্ড আছে, হ্যাঁ, যেটা থেকে টেস্টোস্টেরন হরমোন, পুরুষের মেইন হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের কারণে দাড়ি ওঠে, বা পুরুষের যে একটা ক্রাইটেরিয়া, পুরুষের ক্রাইটেরিয়ার কারণ হচ্ছে টেস্টোস্টেরন, আর মহিলার ক্রাইটেরিয়ার কারণ ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। ঠিক আছে, এখন এই টেস্টোস্টেরন লেভেল যখন তার এই এখান থেকে প্রোস্টেট যে গ্ল্যান্ড থেকে টেস্টোস্টেরন তৈরি হয়, হ্যাঁ, টেস্টিস কী করে, এই প্রোস্টেটের গ্ল্যান্ডগুলোকে বয়সের সাথে সাথে এই গ্ল্যান্ডগুলো বেড়ে দেয়। বেড়ে গেলে এখানে যে প্রস্রাবের রাস্তা, এগুলো যদি বড় হয়ে যায়, তাহলে প্রস্রাবের রাস্তার উপরও একটা প্রেশার ক্রিয়েট করে। প্রেশার ক্রিয়েট করলে ওই রোগী হচ্ছে যে প্রস্রাব শুরু করতে সমস্যা হয়, প্রস্রাব শুরু করতে পারে না, আবার প্রস্রাব করতে অনেক সময় লাগে, প্রস্রাব মনে হয় না, এই ধরনের সমস্যা। তবে এই ধরনের সমস্যা কে করবে, আপনার মতো আমার মতো ইয়ং জেনারেশনে কোনো ফল হয় না, এই ধরনের সমস্যা হবে না। এটা হবে বেশিরভাগই হচ্ছে যে 55 বা 50-এর উপরে যাদের বয়স, তাদের হবে। তাদের হলে তখন আমরা এই ইউরোম্যাক্সটা ইউজ করব, অথবা ইউরোম্যাক্স ডি, হ্যাঁ, এটা ইউজ করবো। তখন ইউজ করলে এই প্রোস্টেটের ইয়াগুলা, যে প্রস্রাবের নালীটা একটু প্রসারিত হয়, আর এই প্রোস্টেটটা একটু সংকুচিত হয়, প্রস্রাব ইজিলি করা যায়। ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা, এটা হচ্ছে যে ইন্ডিকেশন হচ্ছে প্রোস্টেট, বিইপি বলা হয়, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট যদি বড় হয়ে যায়, তখন আমরা ইউরোম্যাক্স দিই। কিন্তু অ্যাভেলেবেল ইয়াতে ইউরোম্যাক্স দিয়ে, এগুলো হচ্ছে কোনো ইন্ডিকেশন নেই। ঠিক আছে, ইউরোম্যাক্সের। তারপরে হ্যাঁ, অ্যালজিন অথবা বিসেট 3 বেলা, এটা তো বলা অনেক আগে বলা হয়েছে। অ্যালজিন, হ্যাঁ, বাত ব্যথা, হ্যাঁ, আচ্ছা, বাত ব্যথা হচ্ছে যে বাত ব্যথার জন্য হচ্ছে যে ট্রিটমেন্ট, সেগুলো হচ্ছে যে আমরা ইউজুয়ালি হসপিটাল ম্যানেজমেন্ট করা লাগে, এবং এগুলো খুবই টক্সিক ড্রাগ, হ্যাঁ, ক্যান্সারের ডাক যেরকম বিষাক্ত, এগুলো হচ্ছে যে অনেক বিষাক্ত। এগুলো অ্যাভেলেবেল ইউজ করা হয় না, এবং ইউজ করলেও হসপিটালের সুপারভিশনে ব্যবহার করা লাগে। ঠিক আছে, তবে আমরা হচ্ছে আমাদের কাছে আসলে আমরা হচ্ছে নর্মাল তার সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিব। সিমটোমেটিক ম্যানেজমেন্ট কি দিব, তার ব্যথার জন্য হচ্ছে যে আমরা একটা পেন কিলার দিব। পেন কিলার হচ্ছে আপনি যে কোনো একটা অ্যানিসাইডি দিতে পারেন, ডাইক্লোফেনাক, কিটোরোলাক, তারপর হচ্ছে নেফ্রোসিন, তারপর হচ্ছে ইন্ডোমিথাসিন, হ্যাঁ, তারপর হচ্ছে যে কোনো একটা। তবে কিটোরোলাক ইউজ করা যাবে না, হ্যাঁ, কিটোরোলাক কয়দিন ইউজ করা যাবে, কে বলতে পারবে? কিটোরোলাক কয়দিন? নট মোর দেন 7 days, 7 দিনের বেশি ইউজ করা উচিত না। 7 দিনের বেশি যদি ইউজ করে, তাহলে তার কিডনি নষ্ট হয়ে যাবে, হার্টের সমস্যা দেখা দিবে। এগুলো কিটোরোলাক হচ্ছে আমরা, হ্যাঁ, রোলাকটাই রোলাক অথবা জিরোফিন, হ্যাঁ,
40 দিন ধরে খাইতেছে। কিডনির একটা সমস্যা হচ্ছে, কিডনির যখন 70% ড্যামেজ হয়ে যায়, 70%, তখন তার লক্ষণ প্রকাশ পায়। এর আগে লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু যখন লক্ষণটা প্রকাশ পায় তখন আর তার কোনো করার কিছু থাকে না। 70% বলতে স্যার আপনার দুটোটা কিডনিতে? দুটো কিডনিতে। কেন, আপনি যখন ওষুধ খাবেন এক কিডনি থাকবে আর কিডনি থাকবে না? দুইটাই তো থাকবে, দুইটাই কাজ। ওটা হচ্ছে যে অন্য কারণে যদি হয়, যদি আপনার ড্রাগের কারণে হয় তাহলে দুইটাতেই এফেক্ট করবে। যদি আপনার ওষুধ খাওয়ার কারণে হয় তাহলে দুই কিডনি সমানভাবে ড্যামেজ হবে। আর আপনার যদি রোগের কারণে হয়, অনেক ক্যান্সারের কারণে বা টিউমারের কারণে বা পাথরের কারণে, তাহলে হচ্ছে ইন্ডিভিজুয়াল একসাথে সমস্যা হবে। তাহলে হচ্ছে যে আপনার কিডনি ড্যামেজ হবে, 70% ড্যামেজ হওয়ার পরেই যখন লক্ষণ দেখা দিবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন, তখন আর কোনো টাইম থাকবে না, তখন আর চিকিৎসা নাই। তখন জিনিসটা এরকম আমার কাছে মনে হয় যে তাকে বেঁচে থাকার চেয়ে তাকে মেরে ফেলা উত্তম। আর তার ফ্যামিলিরও মেন্টালিটি এরকম থাকে, বেঁচে থাকা, সে বেঁচে থাকার দরকার নেই, মরে যাবে। কারণ কত চিকিৎসা করবে? কিডনির সমস্যা একবার যদি হয় তাহলে আপনাকে এটার জন্য হচ্ছে যে ডায়ালাইসিস করা লাগে, প্রতি সপ্তাহে ডায়ালাইসিস, মাসে মাসে ডায়ালাইসিস। একবার ডায়ালাইসিস করতে 5000 টাকা টাকা লাগে। তারপর রুগীর কষ্ট, তারপর হচ্ছে যে রুগীরে ডেলি আনা নেওয়া, মানে হচ্ছে যে যদি কিডনি নষ্ট হয় এটার চেয়ে মরে যাওয়াই ভালো, বেটার। হ্যাঁ, কষ্ট নয়, মরতে তো একদিন হবেই নাকি? সবাই তো আর আজীবন বাঁচবে না। হ্যাঁ না, এটা তো বাংলাদেশ, পৃথিবীর কোনো দেশে হচ্ছে যে মানে কাউকে মারার অনুমতি দেয় না। একটা দেশ মনে হয় দেয়, এটা কোন দেশ জানি, ভুলে গেছে। ওখানে হচ্ছে যে আপনার নিজে সুইসাইড করতে পারবে, অথবা হচ্ছে যে মেডিকেল একটা টার্ম আছে যে আপনাকে আপনার ভালোর জন্য আপনাকে মেরে ফেলা। যেমন আপনার প্রচণ্ড অসুখ, কিছু মানুষ আছে না অনেক অসুস্থ, সে দেখা গেছে যে মরে গেলে তার কাছে মনে হয় ভালো লাগবে। তো এই কন্ডিশনে হচ্ছে যে আপনার তাকে হচ্ছে যে শান্তিতে ঘুমের ওষুধ দিয়া তারপরে এটা হচ্ছে মারতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ওটা বাংলাদেশের জন্য এবং পৃথিবীর কোনো দেশে, এটা একটা দেশ ইয়া করে। ওই দেশের মধ্যে আরও 2-3 বছর আগে মনে একটা হচ্ছে, একজন বিজ্ঞানী, উনি হচ্ছে যে নিজে, খবরটা পড়ছিলেন কিনা জানি না, উনি হচ্ছে যে সায়েন্টিস্ট ছিল। তারপর হচ্ছে শেষ বয়সে তারা তো ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে, তো তারা হচ্ছে যে মদ্যপান করে, তারপর হচ্ছে যে তারা দেখা যাচ্ছে অ্যাভেলেবেল ছেলে মেয়েদের সাথে মিলেমিশা করতে পারে, সব কিছুই তাদের অফেন। কিন্তু যখন তার বয়স হয়ে গেছে তখন তো আর তাকে হচ্ছে যে ওইসব ইয়াতে ঢুকতে দেওয়া হয় না, ওই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না। তখন তার মধ্যে একটা হতাশা বা ডিপ্রেশন চলে আসছে যে আমি একসময় কত কী করছি আর এখন আমাকে কেউ অ্যাকসেপ্ট করে না। তো তখন সেই বিজ্ঞানী হচ্ছে যে ওর নিজের দেশে এরকম ভ্যালিডভাবে সুইসাইডের কোনো ইয়া ছিল না, তখন অন্য দেশে গেছে, অন্য দেশে গিয়ে সুইসাইড করছে, যেই দেশে ভ্যালিড ছিল। ওই দেশটার নাম আমার খেয়াল নেই, এটা হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে যে স্বইচ্ছায় সে মরতে চাওয়া, কিন্তু এখানে কোনো সুইসাইডও না, হোমিসাইডও না। সুইসাইড কি, হোমিসাইড কি? সুইসাইড হচ্ছে সে নিজের ইচ্ছায় মরে গেল, সেটা হচ্ছে সুইসাইড। আর হোমিসাইড হচ্ছে তাকে কেউ মেরে ফেলবে, ঠিক আছে, সেটা হচ্ছে হোমিসাইড। আচ্ছা, কিটোরোলাক হচ্ছে 7 দিনের বেশি দেওয়া যায় না, কারণ হচ্ছে এটা কিডনি, এবং কিটোরোলাক নর্মালি হচ্ছে 2 বেলা, খুব বেশি সমস্যা হলে 3 বেলা। 3 বেলা না দেওয়াই ভালো, যেহেতু এটা কিডনির উপর খুবই সমস্যা করে, সেজন্য আমরা 2 বেলা দেবো। হ্যাঁ, এবং এটা দেবো আমরা বরফেটে। যে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ, ব্যথার ওষুধ আমরা বরফেটে দিব। কেন বরফেটে দিব? কারণ হচ্ছে এটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা করতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে যে গ্যাস্ট্রিকের ব্যথার ওষুধ দিলে আমরা অবশ্যই সাথে সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে, কারণ হচ্ছে যে ওটা গ্যাস্ট্রিক আনসার করবে। হ্যাঁ, তা আপনি ব্যথার ওষুধ দিয়ে ব্যথা কমাই দিলেন, কিছুক্ষণ পরে রুগী আসে বলবে আমার পেট তো গরম হয়ে গেছে, পেট ব্যথা করে, ঠিক আছে? তাহলে যে কোনো একটা আমরা কি দিব, NSAID দিব। NSAIDর মধ্যে হচ্ছে যে ডাইক্লোফেন দিতে পারেন 50 মিলিগ্রাম অথবা 100 মিলিগ্রাম আছে। 50 মিলিগ্রাম দিলে 2 বার, আর 100 মিলিগ্রাম দিলে 1 বার, ঠিক আছে? ডাইক্লোফেন দিতে পারেন, আর হচ্ছে নেফ্রোসিন দিতে পারেন।
এগুলো সেফ ড্রাগ 500 মিলিগ্রাম। হ্যাঁ, সবগুলাইতেই কিডনির সমস্যা করে, সবগুলা। NSAID শুধু কিটোরোলাকের কিডনির সমস্যা খুব বেশি করে, খুব বেশি করে। ডাইক্লোভেন অ্যাভেলেবেল, এই জন্য আমরা এটা জানি। ওইগুলো অ্যাভেলেবেল না, এই জন্য জানি না। ঠিক আছে, ওইগুলোও কিডনির সমস্যা করে। সেজন্য হচ্ছে যে ব্যথার ওষুধ দেওয়ার নিয়ম সাইডে লেখা থাকে, ডাক্তার লিখে দেয় ব্যথা হলে খাবেন, হলে খাবেন। তার মানে কি অন্য সময় খাওয়া যাবে না। প্যারাসিটামল কিডনি সমস্যা নেই না, প্যারাসিটামল কিডনির তেমন সমস্যা করে না। প্যারাসিটামল সমস্যা করে লিভারে, লিভারে। কিডনির সমস্যা রুল নাই। আবার হার্টও তেমন সমস্যা করে না। হার্টের পেশেন্ট হোক প্যারাসিটামল দেওয়া যায়, কিডনির পেশেন্ট হোক প্যারাসিটামল দেওয়া যায়। তবে যাদের লিভারের সমস্যা আছে তাদের প্যারাসিটামল একটু সতর্কর সাথে দিতে হয়। ঠিক আছে। আর হচ্ছে তাকে আমরা একটা মাসেল রিল্যাক্সেন্ট দিতে পারি। কারণ হচ্ছে যখন ব্যথা হয় তখন তার মাসেল স্ট্রং হয়ে থাকে, মানে হচ্ছে মাসেল টাইট হয়ে থাকে, স্টিফনেস বলা হয়। তখন আমরা একটা ট্যাবলেট মায়োলেক্স 50 মিলিগ্রাম মায়োলেক্স দিতে পারি। এটা হচ্ছে যে ডাবল ডোজ আফটার মিল, খাওয়ার পরে। এগুলো সবই খাওয়ার পরে, শুধু গ্যাস্ট্রিকের ওষুধ হচ্ছে যে আমরা খাওয়ার আগে ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, তারপরে টপিকস কি? হুম, কি রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটার ট্রিটমেন্টও সেফ, একই ট্রিটমেন্ট, সিমটোমেটিক পেইন ম্যানেজমেন্ট। এখানে আমরা শুধু পেইন ম্যানেজমেন্ট করব। এটার অ্যাকচুয়াল ট্রিটমেন্টের জন্য আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া লাগবে, ইনভেস্টিগেশন লাগবে, স্পেসিফিক রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করা লাগবে। তারপরে হচ্ছে যে আমরা ম্যানেজমেন্ট দেওয়া যাবে। ওই পর্যন্ত আমরা যাইতে পারবো না। ঠিক আছে। ব্যাক পেইন একই চিকিৎসা, স্পন্ডাইলার আর্থ্রাইটিস একই। হ্যাঁ, সবগুলো একই চিকিৎসা। পেইন একটা পেইনের জন্য দিবেন, মাসেল রিল্যাক্সেন্ট দিবেন, আর হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট দিবেন। উচ্চ রক্তচাপ হৃদরোগ। হ্যাঁ, উচ্চ রক্তচাপ পড়ানো হয়েছে ফার্মাকোলজিতে, পড়ানো হয়েছে না? হাই প্রেশারের ট্রিটমেন্ট মনে আছে? কিসের জন্য? হ্যাঁ, ইউটিআই এর জন্য জেন্টামাইসিন তো ইনজেকশন হিসেবে পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায় না। না, ট্যাবলেট শুধু ইনজেকশন পাবেন। তো ইনজেকশন দেওয়াটা আপনি যদি দিতে চান দেওয়া যায়। তবে জেন্টামাইসিন, অ্যামাইকেসিন, নিউমাইসিন, এগুলো কিছু ড্রাগ আছে, অ্যামাইকেসিন, নিউমাইসিন, জেন্টামাইসিন, যেগুলো হচ্ছে যে নেফ্রোটক্সিক এবং কার্ডিওটক্সিক। মানে হচ্ছে যে কিডনির খুবই সমস্যা করে, হার্টের সমস্যা করে, লিভারের সমস্যা করে। এজন্য এগুলো দেওয়ার আগে হচ্ছে যে লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, এবং হচ্ছে যে একটা ইসিজি করে নিতে হবে যে তার কিডনি ভালো আছে কিনা, লিভার ভালো আছে কিনা, আর হচ্ছে যে হার্ট ভালো আছে। যদি ভালো থাকে তখন আমরা ইউজ করব, খারাপ থাকলে ইউজ করব না। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ হ্যাঁ, ডিকাসন হচ্ছে যে আপনি হার্টের পেশেন্ট, কিডনির পেশেন্টকে ইউজ করতে পারবেন যদি তার ইন্ডিকেশন থাকে, মানে হচ্ছে যে তার লাগে। তবে না দেওয়াই ভালো। না দেওয়া ভালো কেন? অলরেডি তার হার্টের ডিজিজ আছে, তারপর হচ্ছে কিডনির ডিজিজ আছে। আর ডেক্সামিথাসনে কী কী সমস্যা, সাইড ইফেক্ট কে বলতে পারবে? ডেক্সামিথাসন অথবা স্টেরয়েডের সাইড ইফেক্ট কী আছে কে বলতে পারবে? না না, ওইগুলো এটা পড়ানো হয়েছে, এগুলো ভুলে গেলে হবে না, ভুলে গেলে হবে না। হ্যাঁ, ক্লাস করে এগুলো কিন্তু পড়ানো হয়েছে, আমি কিন্তু পড়াইছি, আমার মনে আছে। ঠিক আছে, কে বলতে পারবে? এক নাম্বার হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেটা স্টেরয়েডের, যেটা একবার প্রধান সমস্যা, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এখন মনে করেন আপনারা একজন লোকের হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, তার মানে হচ্ছে যে তার আরও যত রোগ আছে 80 দৈর্ঘ্য। তার মানে তাকে স্টেরয়েড দেওয়া মানে কি? তাকে মৃত্যুর দিকে ঠেলে নেওয়া। তার যদি 10 বছর আছে, সে বাঁচবে 5 বছর। ঠিক আছে, স্টেরয়েড খুবই খারাপ ড্রাগ। এটা হচ্ছে যে আমরা খুব বেশি যখন একবার না পারতে ইউজ করা হয়,
কোভিডে স্টেরয়েড ইউজ করা হয় কখন? যখন দেখা গেছে যে আর অন্য কোনো ওয়ে নাই, শেষ অবস্থা রোগীর, তখন স্টেরয়েড ইউজ করা হয়। প্রাথমিক অবস্থায় স্টেরয়েড দেওয়া হয় না। ঠিক আছে? যে স্টেরয়েড আমরা যে কোনো রোগী মানে হাত ব্যথা, পায়ে ব্যথা, এবং স্টেরয়েড দিতে হইলে অবশ্যই আমরা শর্ট টার্ম ইউজ করব, 1 সপ্তাহ, 15 দিন, 10 দিন, এর বেশি আমরা কখনো ইউজ করব না। যেমন একজন রোগী ক্রনিক 6 মাস, 1 বছর, যদি একটা রোগী মনে করেন 1 বছর টানা স্টেরয়েড খাইলো, সেটা যে কোনো স্টেরয়েড, প্রেডিসোলন খাইতে পারে, ডেক্সামিথাসোন খাইতে পারে, তারপরে হচ্ছে যে ভিটামিথাসোন খাইতে পারে, তারপরে যে কোনো স্টেরয়েড, ড্যাপ্লাকট খাইতে পারে, যেটা সে এনিথিং, অনেক স্টেরয়েড আছে, যে কোনো স্টেরয়েড যদি সে 1 বছর খায়, 1 নম্বর হচ্ছে যে তার পাকস্থলীতে আলসার হইতে পারে, পাকস্থলীতে আলসার হইতে পারে। 2 নম্বর হচ্ছে তার হচ্ছে যে বললাম তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে যে তার হাড় ক্ষয় হইতে পারে। 4 নম্বর হচ্ছে তার ডায়াবেটিস হইতে পারে। 5 নম্বর হচ্ছে তার হার্টের সমস্যা হইতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাক হইতে পারে। 6 নম্বর তার ব্রেনে স্ট্রোক হইতে পারে। 7 নম্বর তার কিডনিতে সমস্যা হইতে পারে। 8 নম্বর তার হচ্ছে যে স্টেরয়েডে হয় না এমন কিছু নেই, যদি আপনি লং টার্ম ইউজ করেন। এটার ভালো দিক আছে, খারাপ দিকও আছে। ভালো দিক আছে, খারাপ দিক তার চেয়ে বেশি আছে। সেজন্য হচ্ছে আমরা স্টেরয়েড কখনো লং টার্ম ইউজ করব না। ঠিক আছে? এটা হচ্ছে যে শর্ট টার্ম। যেমন আমি কিন্তু অ্যাজমাতে 10 দিন উল্লেখ করে দিচ্ছি। এখানে দিন উল্লেখ করার মানে কি, 10 দিনের বেশি ইউজ করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে? সেজন্য হচ্ছে যে আপনারা যখন ইউজ করবেন হচ্ছে যে স্টেরয়েড, যেমন আপনি যদি বলেন একজন গ্রাম্যপল্লী চিকিৎসক একজন রুগীকে স্টেরয়েড দিয়ে রাখছে 1 মাস, এখন ওই রুগীকে আপনি বললেন যে স্টেরয়েড তো এভাবে আপনি যদি ক্রনিক ইউজ করেন তাহলে আপনার তো সমস্যা হবে, এই সমস্যা হবে। তখন ওই রুগী কী করবে? সে চেষ্টা করবে তার চেয়ে ভালো কারো কাছে জানার জন্য। সে একজন বিবিএস ডাক্তার বা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবে, বলবে যে এটা কি আসলে সমস্যা করে। তখন যদি বলে যে হ্যাঁ সমস্যা করে, তখন বলবে যে না, এই ডাক্তার তো জানে। তাহলে আপনি যেটা জানেন সেটা অবশ্যই বলে দিতে হবে। আপনি বললে দেখবেন আপনার ব্যবসা আরও বাড়বে, কমবে না। আপনি যদি সলিড পথে থাকেন, মানে রুগী যদি কোনোভাবে বুঝতে পারে যে এই ডাক্তার আমাকে ভুল ওষুধ দেয় না, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ব্যবসা বাড়বে। আর রুগী যদি কোনোভাবে বুঝতে পারে যে হাতে গোদামিল দিয়ে ওষুধ দেয় বা হাতার ওষুধে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু রুগী অ্যাভয়েড করে চলবে। এটা ইম্পর্টেন্ট জিনিস একজন ডাক্তারের জন্য। হ্যাঁ, হাড় ক্ষয় হবে, ডায়াবেটিস হবে, এগুলো এই যে ডায়াবেটিস, হাড় ক্ষয়, পাকস্থলীর সমস্যা, এগুলো তো প্রত্যেকটাই একটা রোগ। তাহলে এই রোগগুলো সমাধানের জন্য আপনাকে আরও অনেক কত ওষুধ বানানো লাগে, ঠিক না? আপনার ছিল শুধু হার্টের ওষুধ, স্টেরয়েড খেয়ে পাকস্থলী আলসার বানাইছেন, হাড় ক্ষয় বানাইছেন, ডায়াবেটিস বানাইছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমাইছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা কমাইছেন মানে কি? আপনার টিবি হয়ে যেতে পারে, HIV হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে যে আরও করোনা, এই যে করোনাতে হচ্ছে যে যারা আমরা ইয়ং জেনারেশন, তাদের মৃত্যুর হার নেই বললেই চলে, আছে। আমরা কি যথাযথ মাস্ক ব্যবহার করি? বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তাররাও যথাযথ মাস্ক ব্যবহার করে না, ঠিক আছে? যথাযথ মাস্ক ব্যবহার করে না এটা না, আসলে সুযোগ নেই। কারণ সারাদিন মাস্ক পরে থাকাটা খুবই কষ্টকর। এবং হচ্ছে যে পিপিই পড়তে হইলে অবশ্যই এসি রুম লাগবে। এসি রুম ছাড়া আপনি পিপিই পড়তে পারবেন না, কারণ ভিতরে অনেক গরম। বাংলাদেশে কোনো হসপিটালে এরকম হসপিটালের সংখ্যা খুবই কম আছে যেখানে এসির ব্যবস্থা আছে, ঠিক আছে? সেই জন্য এগুলা লিমিটেশন আমাদের সব কিছু। তারপরে আসি পরবর্তী ডিজিজ কি আছে? আর 10 হাইপার টেনশন। হ্যাঁ, হাইপার টেনশন অনেক বড় চ্যাপ্টার। হাইপার টেনশন যদি পড়তে হয় তাহলে হাইপার টেনশনে 1 মাস পড়লেও শেষ হইতে হয়, এত বড় টপিকস। হ্যাঁ, তবে আমরা সিম্পলি যেগুলো না জানলেই নয়, হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে?
আমার ক্লাসে একটা ইউনিয়েশন স্যার ব্লাড প্রেশার মেশিন প্রেসারের মেশিন ম্যানেজ করবে ভাইয়া। এটা তো 4টা ক্লাস থাকবে, 4টা ক্লাস আপনাদের ওই লাস্টে 4টা ক্লাস আছে। টপিক এখন যদি পরবর্তী দিন নেই তাহলে তো সমস্যা এখন যদি এই জিনিসটা আরও আছে, আরও অনেক কিছুই আছে এখানে, যে এই টপিক্স এরকম আরও অনেক কিছুই আসবে এই রিলেটেড। সবগুলো আগে মাথায় থাকতে হবে, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল। বুঝছেন না আপনি? আচ্ছা, এগুলো হচ্ছে প্রেসারের ওষুধ। হ্যাঁ, ABCDE, এ হচ্ছে ARB অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এগুলো ভিতরে আছে, বইয়ের ভিতরে আছে। হ্যাঁ, আর এ দিয়ে 2টা, হ্যাঁ, বি দিয়ে রয়েছে। এ দিয়ে 2টা, এ হচ্ছে ARB অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার আর অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। ঠিক আছে, এনজাইম ইনহিবিটর, এই 2টা। এখন ARBর মধ্যে কি আছে? লোসারটেন, বালসারটেন, অলভেসারটেন। আর এসির মধ্যে হচ্ছে রেমিপ্রিল, ক্যাপ্টোপ্রিল। এগুলো হচ্ছে জেনেরিক নেম, জেনেরিক নেম। হ্যাঁ, তারপর হচ্ছে বি দিয়ে হচ্ছে বিটা ব্লকার, বিটা ব্লকারের মধ্যে অ্যাটেনলল, প্রোপানলল, বিসোপ্রোলন, আরও আছে ম্যাটোপ্রোলন। এগুলো অ্যাভেলেবেল। হ্যাঁ, বাকিগুলো অনেক ড্রাগই আছে, সবগুলোর দরকার নেই। হ্যাঁ, আর ক্যামেরা ভুলে গেছে